কয়েক বছর আগে পাকিস্তানের অ্যাবটাবাদে এই পাড়ায় কংক্রিটের দেওয়াল দিয়ে ঘেরা এই বিশাল বড় বাড়ি মাথা চাড়া দিয়ে ওঠে। বাচ্চারা প্রায়ই ওই বাড়িটার সামনে ক্রিকেট খেলতো। আমাদের কখনো তেমন সন্দেহ হয়নি, কিন্তু বাড়িটা একটু অদ্ভুত টাইপের ছিল। একদিন ওদের ইলেকট্রিসিটি নিয়ে কিছুটা সমস্যা হয়েছিল। আমি ওদের নাম্বারটা জানতে চেয়েছিলাম। ওরা বলেছিল আমাদের কোনো সেলফোন নেই, আমাদের অনেক শত্রু আছে। আর সেটার কারণও ছিল, কারণ 2011 সালের মে মাসের 2 তারিখ পর্যন্ত ওসামা বিন লাদেন স্বয়ং এবং ওদের দেহরক্ষীরা ওই বাড়িতেই লুকিয়েছিল। সেদিন ইসলামাবাদের সিআইএ স্টেশনের একটা ফোনে সকাল 7টায় আমার ঘুম ভেঙে গিয়েছিল। ও বলেছিল, ওলিভিয়া টিভিটা অন করে দেখো, তারপরে আমি তোমাকে কল করছি। সেদিন পৃথিবীর সমস্ত টিভি চ্যানেলে আর 2 বছর পরে একটা মুভিতেও জগৎ জোড়া মানুষ সেটা দেখে। আমেরিকার সেনাবাহিনীর অপারেশন নেপচুন স্পিয়ার দেখলে হলিউডের কোনো ফিল্ম দেখছি মনে হয়। দুটো হেলিকপ্টার সেদিন পাকিস্তানের আকাশে গিয়ে হাজির হয়েছিল। সেই দুটোর মধ্যে ছিল মোট 23 জন স্পেশাল অপারেশনস ফোর্স নেভি সিল, আর তাদের মধ্যে ছিল সেদিনের হিরো রবার্ট ও'নিল, যে ওসামা বিন লাদেনকে গুলি করে মেরেছিল। আমরা প্রায় 90% নিশ্চিত ছিলাম যে ঢুকলে হয়তো আর বেরোনো যাবে না। আমরা সবাই হয়তো ওখানে গুলি খেয়ে মারা যাব, আর আমরা পাকিস্তানের আকাশে ওদের অনুমতি ছাড়াই ঢুকেছিলাম। তাই ওরা গুলি করলেও কিছু করার নেই। আমেরিকানরা পাকিস্তানিদেরকে কিছুই জানায়নি, কারণ ওরা ওদের বিশ্বাস করত না। অ্যাবটাবাদে যেখানে বিন লাদেন থাকতো, সেখান থেকে একটা মিলিটারি একাডেমি খুব একটা দূরে নয়। ব্যাপারটা এতটাই অদ্ভুত যে ওটা দেখেও আমাদের সন্দেহ হয়েছিল। ও একেবারেই মিলিটারি ইন্টেলিজেন্সে মোড়া একটা শহরের মাঝে গিয়ে বসেছিল, পাকিস্তানি ইন্টেলিজেন্স। তাই ওয়াশিংটন সন্দেহ করতে শুরু করেছিল যে ওদের মিত্র শক্তি পাকিস্তান কি গত 7 বছর ধরে ওদের সব থেকে বড় শত্রুকে রক্ষা করছে। প্রথমত আমি ভাবতেই পারি না যে আমরা ওটা জানতাম না, আর আমরা সত্যি জানতাম না। আর আমাদের জানা থাকলে আর তারপরেও আমেরিকানরা আমাদের আকাশে ঢুকে পড়লে আমাদের কিছু একটা করা উচিত ছিল। আমেরিকানরা যদি ওদের কাছে গিয়ে বলতো, শোনো আমাদের মনে হয় বিন লাদেন এই বাড়িতেই আছে, আমরা চাই তোমরা ওকে গ্রেপ্তার করে এনে আমাদের হাতে তুলে দাও, তাহলে হয়তো পাকিস্তানিরা ওদের চুপি চুপি খবরটা জানিয়ে দিয়ে বলতো যে শোনো রাতের অন্ধকারে পালিয়ে যাও। পাইলট একটুখানি ওপরে উঠে আবার নিচে নেমে এসেছিল, আর আমরা বুঝতে পেরেছিলাম এবার নামতে হবে, আর আমাদের লড়াই এখান থেকেই শুরু। কিন্তু তার মধ্যেও আমি হেলিকপ্টারটা দেখতে পেয়েছিলাম। তখন রাত্রিবেলা দেখে মনে হলো একটা রকেট যাচ্ছে, মনে হচ্ছিল যেন আগুনের গোলা। নিজের মিত্র দেশের সার্বভৌমত্ব নষ্ট করে ওয়াশিংটন পাকিস্তানের সঙ্গে নিজের দীর্ঘ 60 বছরের সুদৃঢ় সম্পর্কের ইতি ঘোষণা করেছিল। আমি একটা খোলা দরজা দিয়ে ঢুকে ডান দিকে ফিরেই দেখলাম আমার মাত্র 1.5 ফুট দূরে ওসামা বিন লাদেন আছে। ওর হাতটা ওর স্ত্রীর কাঁধে ছিল, আর ও ওকে ঠেলে ঠেলে নিয়ে আসছিল। ওকে দেখে সারেন্ডার করবে বলে মনে হচ্ছিল না। ও একজন থ্রেট ছিল, তাই ওরা গুলি চালিয়েছিল। অপরাধীর শাস্তি হয়েছে। আশা করি ভবিষ্যতেও আল কায়দা এবং তার সহযোগীদের বিরুদ্ধে আমাদের লড়াইতে পাকিস্তানকে পাশে পাব। আমেরিকা যেভাবে অপারেশনটা করেছিল তাতে মনে হয়েছিল আমি কিছুই জানি না। সত্যি আমি বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। একজন পাকিস্তানি হিসেবে আমি খুবই অপমানিত হয়েছিলাম। ওদের হাবভাব খানিকটা রাজা মহারাজাদের মতো, আমি একদমই সহ্য করতে পারি না। সন্দেহ করা হয় যে অপমানিত এবং ক্রুদ্ধ পাকিস্তানের বড় বড় আর্মি অফিসাররা অপারেশন বিন লাদেনের 2 দিন পরে মিডিয়ার সামনে একটা ডাবল গেম খেলেছিল। একদিকে ওরা ছিল পাশ্চাত্যের মিত্রপক্ষ, আর অন্যদিকে র্যাডিক্যাল ইসলামের রক্ষাকর্তা। এই ব্যাপারটা প্রায় 50 বছর ধরে চলছিল, আর পাকিস্তান কিছুই বলেনি। শুরুর দিকে রাশিয়ার কমিউনিজম মানে ইউএসএসআর এর সঙ্গে লড়াইতে পাকিস্তান মূল পার্টনার ছিল। পাকিস্তান একটা আধুনিক দেশ, অন্য অনেক দেশের আগেই
ওরা একজন মহিলাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছিল, আর 2001 সালের 11ই সেপ্টেম্বরের পরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যোগ দিয়েছিল। সন্ত্রাসবাদীরা হেরে গেছে, আর যখন শান্তি আবার ফিরে আসবে তখন এই দুটো মহান দেশ সেই শান্তি একসঙ্গে ভাগ করে নেবে। বুশের ভাষণে একটা পাকিস্তানকে গোটা বিশ্বের মানুষ দেখেছে, কিন্তু পাকিস্তানের মাটিতে বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী তখন দুর্বল পাশ্চাত্যকে গালি দিচ্ছে, তাদের বাচ্চাদের উৎসর্গ করার ডাক দিয়েছে। আর নিজেদের মুক্ত চিন্তার নেতাদের খুন করছে। আমার বয়স 70, পাকিস্তানের বয়স 75। এর অর্ধেক সময় দুটো পরিবার দেশটা চালিয়েছে, আর বাকিটা সেনাবাহিনীর একনায়করা চালিয়েছে। বেসিক্যালি মোট 70 বছর সেনাবাহিনী ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি এই দেশের ক্ষমতায় ছিল। দশকের পর দশক ধরে সেনাবাহিনী জাতীয় ঐক্যের নামে ইসলামকে ব্যবহার করেছে। সেটা না হলে তালিবানরা কখনোই আফগানিস্তানের ক্ষমতা দখল করতে পারত না। এটা এমন একটা দেশের গল্প যেটার দুটো আলাদা রূপ আছে, আর গোটা বিশ্ব জুড়ে জিহাদের উত্থানে এই দেশের ভূমিকা বহুদিন গোপন ছিল। পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ দেশ, ওদের পারমাণবিক অস্ত্র আছে। ভালো করতে চাইলে ওরা অনেক ভালো কাজ করতে পারে, আর খারাপ করতে চাইলে খারাপ। আমরা ওদের ভালো কাজে উৎসাহিত করতে চাই আর খারাপ কাজ থেকে সরিয়ে আনতে চাই।